আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের অর্থায়নের গণিত অধ্যায়ের ষষ্ঠ ক্লাস করব। এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলবো এবং চ্যাপ্টার শেষ করে দেব। গত ক্লাসে 7-এর 2 নাম্বার পর্যন্ত করানো হয়েছিল। আজ আমরা 7-এর 3 নাম্বার অঙ্ক করতেছি। বুঝতে সমস্যা হলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন যারা জুমে আছেন, আর যারা লাইভে আছেন তারা কমেন্ট করতে পারবেন। এখানে 7-এর 3-এ বলতেছে সুদের হার 4% হলে 15 বছর ধরে প্রতি মাসের শেষে 2000 টাকা ব্যাংকে জমা রাখলে মোট কত টাকা জমা হবে। বলতেছে আপনি সুদের হার দিয়েছে, সুদের হার হলো 4%। সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, 4% মানে 0.04। 15 বছর ধরে 15 বছর আপনি টাকা জমাবেন, সেটা বলে দিছে। প্রতি মাসের শেষে 2000 টাকা জমা রাখলে আপনি 2000 টাকা জমা রাখবেন। আমরা কিস্তির পরিমাণ দেওয়া আছে 2000 টাকা। মোট কত টাকা জমা হবে, ভবিষ্যতে কত টাকা জমা হবে। প্রথম প্রশ্ন এটা। এখন মাস, প্রতি মাস বলছে, মাস বললে বছরে কয়বার হলো, 12 বার। এই প্রশ্নে এম আসবে। আমি প্রশ্ন আরেকবার বলতেছি। সুদের হার 4% হলে 15 বছর ধরে প্রতি মাস শেষে 2000 টাকা ব্যাংকে জমা রাখলে মোট কত টাকা জমা হবে। তাহলে এখানে এই মানগুলো দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদের হার এত %, 15 বছর আপনি টাকা জমাবেন এবং প্রতি মাসে জমাবেন 2000। প্রতি শব্দটা পড়ার সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারছি কিস্তি, প্রতি এভরি কিস্তির অঙ্ক। আর মাস, প্রতি মাস বলাতে বছরে 12 বার এম আসছে। এখন আমাদের সূত্র এটা হবে নাকি এটা হবে। এখন এখানে বলছে কত টাকা জমা হবে, ভবিষ্যতে হবে। তো ভবিষ্যৎ মানে ফিউচার ভ্যালু অ্যানুইটি, এটা হবে। এটা যদি ঋণ নিত তাহলে এটা হতো। আসলে আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এফ ভি এর সূত্র লিখতেছি আমি। এ 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে হবে আই। এটা তো সূত্র ছিল, কিন্তু এখানে বছরে বারবার বলাতে সূত্রে এম আসছে। আমি শিখাইছিলাম যখনই বারবার বলা হবে এমটা আসবে আই এর নিচে, আই যেখানে আছে সেখানেই এম দিতে হবে, আর এন এর সঙ্গে একটা এম দিতে হবে। যেখানে আই আছে এটা নিচে দিতে হবে, আর এটা এন এর সঙ্গে দিতে হবে। এখন মান বসে দিলে আপনারা একাই পারবেন অঙ্ক। 2000 1 প্লাস আই এর মান হলো এটা, এম এর মান হলো 12, সরি ভুল, হ্যাঁ ঠিক আছে, 1 তো 1ই। এন এর মান হলো 15, এম এর মান হলো 12। আর নিচে আই এর মান হলো এটা 12। হয়ে গেল আমাদের। এখন ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। কোনো কিছু না বুঝে থাকলে প্রশ্ন করতে পারেন। আমি এই অংশটা আগে কাজ করতেছি। 0.04কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে এরকম আসতেছে। .003333 এরকম একটা আসে। 12 দিয়ে 15 গুণ করে মনে হয় 180 আসে। আর নিচে এটাকে এটাতে ভাগ করলে 0.0033 আসে। এখন আমার কি কাজ, এটার সাথে এটা যোগ করব, পাওয়ার দিব 80, যোগ 1 পাওয়ার 180। যেটা আসছে সেটা থেকে 1 বাদ দিয়ে দিলাম। আমি একসাথে করে ফেলতেছি যেহেতু আপনারা এক্সপার্ট হয়ে গেছেন। 2000 গুণন 0.8203
নিচে 0.003333 2000 দিয়ে গুণ করলাম, ভাগ দিলাম 0.00333333 4,92,230 টাকা হয়ে গেল আমাদের অঙ্ক। কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারি। আশা করি কোনো কোয়েশ্চেন নেই, কারণ যেভাবে আগেরবার বুঝিয়ে দিছি সেই রুল অনুযায়ী এটা হয়েছে। এখন এই প্রশ্নটার শেষে আবার বলছে এই প্রশ্নের শেষে বলতেছে প্রতি মাসে শুরুতে একই পরিমাণ জমা দিলে মোট জমার পরিমাণ কত। এই অঙ্কটাতেই বলতেছে প্রতি মাসের শুরু, বছরের শুরু, মাসের শুরু, শুরু শব্দটার সাথে বিগিনিং, বিগিনিং বললেই একটা লেজ লাগবে 1 প্লাস আই। অ্যানুইটির অঙ্কে, কিস্তির অঙ্কে বিগিনিং শব্দটা বা শুরুতে শব্দটা দেওয়া থাকলে 1 প্লাস আই লাগাতে হবে। লাগাইলাম 1 প্লাস আই, সমস্যা তো নাই। এই অঙ্কটা দিয়ে, এটা তো আগেটা ছিল ক, এটা হলো খ করতেছি, একই অঙ্ক কিন্তু 1 প্লাস আই লাগাতে হবে। যেহেতু এখানে আই আছে, আই থাকলে নিচে কিন্তু এম আসবে। তাহলে দেখেন এম কিন্তু 3 জায়গায় আসলো, আই হলো 1 2 3টা, এমও কয় জায়গায় আসছে 1 2 3। বছরের শুরুতে বলাতে 1 প্লাস আই লাগলো, আর প্রতি মাস বলাতে আয়ের এম আসছে, এমটা আয়ের নিচে হবে। তাহলে আমরা নতুন করে না করে এখানে করে দিয়েছি আপনাকে খ নাম্বারটা 1 প্লাস আই। 1 প্লাস আয়ের মান হলো 0. এই জায়গাটা একটু মুছে ফেলি, তার লাগতেছে না আমাদের। 1 প্লাস আয়ের মান হলো এম এর মান হলো 12। এটা আমরা যোগ করলে এখানে আসতেছে 1 প্লাস 0.033। এই দুটো যদি যোগ করি তাহলে এখানে আসতেছে 0.1.003333। আগে যে আনসারটা আসছে এটার সাথে গুণ করে দিব খালি 1.003333। এবার আনসার আসতেছে 4,94,870 টাকা। যদি আমি বিগিনিং দিয়ে করি তাহলে মানটা বেড়ে যাবে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এরপরে বলতেছে 7-এর 4-এ চলে যাচ্ছে আমরা। 7-এর 4-এ 5% হারে প্রতি বছর 10,000 টাকা জমা রাখলে কত বছর পর 1 লাখ টাকা পাওয়া যাবে। আচ্ছা, মুছে ফেলতেছি। প্রশ্ন বলতেছে 5% হারে, সুদের হার দেওয়া আছে 5%। এরপর বলছে প্রতি বছর, প্রতি শব্দতে বোঝা যাচ্ছে হয়তোবা PVA সূত্র হবে, নাহলে FVA সূত্রের হবে, দুইটার মধ্যে একটা হবে। প্রতি শব্দটা পড়তেই প্রতি বছর 10,000 টাকা জমা রাখতেছি, মানে কিস্তি হলো 10,000 টাকা। কত বছর পর, কত বছর পর প্রশ্ন দিয়েছে এন, বছর তো এনতে বোঝায়। 1 লাখ পাওয়া যাবে, মানে প্রেজেন্ট ভবিষ্যতে 1 লাখ টাকা পাওয়া যাবে, ভবিষ্যতে 1 লক্ষ টাকা পাওয়া যাবে, এটা প্রশ্ন করছে। আবার বলতেছি প্রতি 4 নাম্বারটা, এটা 4, 7-এর 4 করতেছি আমরা। 5% হারে প্রতি বছর 10,000 টাকা জমা রাখলে কত বছর পর 1 লক্ষ টাকা পাওয়া যাবে। কত বছর পরে 1 লক্ষ টাকা, ভবিষ্যতে 1 লাখ টাকা পাবো। তাহলে আমাদের ভবিষ্যতের টাকা চাইছে যেহেতু, এবং কিস্তির অঙ্ক, তাহলে FVA সূত্র হবে, কিন্তু এখানে এম আসবে না। কারণ কি, আমাদের বছরে বারবারের কথা বলে নাই, বছরে একবার কিস্তি দিতেছে। যদি মাসে বলতো তাহলে এম আসতো। সূত্র লিখে ফেললাম। FVA এর মান দেওয়া আছে 1 লক্ষ, ভালো জিনিস। এর মান দেওয়া আছে 10,000।
1 এর মান দেওয়া আছে, i এর মান দেওয়া আছে 0.05, n এর মান দেওয়া নাই, আর সবার মানই দেওয়া আছে। এই ক্ষেত্রে অঙ্কটা করতে একটু ভেজাল আছে, আমরা একটু আর গুণ করি। এটা মনে মনে এটা নিচে 1 আছে, এটার সঙ্গে এই সম্পূর্ণ গুণ করলাম, এটার সঙ্গে এটার গুণ করলাম, তাহলে 1 দিয়ে যদি এদের সবাই গুণ করি তাহলে আসলে 10,000, এটাই থাকে আর কি। এটা যোগ করলে আসতেছে 0.05, বাইরে পাওয়ার n, এটা দিয়ে এটা গুণ করলে মানে 5,000 আসে। এখন এরপরের কাজ আমাদের এই 10,000 এখানে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, থাকবে 1.05, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 1.05 পাওয়ার n, এই 1টা ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, এটা দিয়ে এটা ভাগ করলে হয়তো 0.0 এটা আসে না। আমি মুখে মুখে সব ক্যালকুলেশন করতেছি, ভুল হইতে পারে, আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন। এটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল। এখন দেখেন এখানে 1.05 আছে বা 1.5 আছে, আর এখানে এটা আছে। যদি এই nটাকে ভাঙাতে পারতাম তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যেত। এখন nকে ভাঙানোর পদ্ধতি আমরা জানি, লগ ব্যবহার করতে হবে, কারণ আগে আমরা এইসব অঙ্ক করছি। তাহলে লগ আইনে আমরা nকে ভাঙাতে পারবো। ভাঙাই nকে, লগ নিয়ে আসি, উভয় পক্ষে লগ নিয়ে আসলাম, এই দুটো যোগ করলে 1.5 আসতেছে। দুই পাশে আমি লগ আনছি, এখানে লিখে দিব উভয় পক্ষে লগ নিয়ে পাই, বা উভয় পক্ষে লগ নিয়ে। এখন আমাদের করণীয় হলো, আমরা জানি nটাকে এই সামনে নিয়ে আসা যায়, লগের 3টা অংশ থাকে, ভিত্তি, সংখ্যা, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। আমি এই পার দিয়ে করে দিতেছি, এই অংশটার মাঝে এই nটা সামনে নিয়ে আসতেছি, তাহলে n log 1.05 সমান সমান log 1.5। nটা তো এখানে গুণ আকারে আছে, nটাকে রেখে দিয়ে যদি এই পাশে পাঠিয়ে দিই এই জিনিসগুলা, এখন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে চাপবো, n এর মান চলে আসবে। লিখব লগ, এখানে সাইন্টিফিক ক্যালকুলেটরের লগ চিহ্ন চাপবো, 1.5 ভাগ দিব, নিচেরটা লিখবো ভাগ দিয়ে, লগ 1.05 সমান সমান দিলাম 8.31 বছর। উত্তর 8.31 বছর পর টাকা কত হয়ে যাবে? 1 লক্ষ টাকা হয়ে যাবে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে, জুমে যারা আছেন আর লাইভে যারা আছেন কমেন্ট করতে পারবেন। সাথে এটা হয়ে গেল। সাথের 5 চলে যাচ্ছে। সাথের 5-এ বলতেছে একটি মেশিনের ক্রয় মূল্য 97,000 টাকা, যার ভগ্নাবশেষ মূল্য 7,000 টাকা, বার্ষিক অপচয় 6,000 টাকা এবং অপচয়ের হার 5% হলে কত বছর পর নতুন একটি মেশিন কিনা যাবে? এখানে যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি সেগুলো আগে লিখি। একটা মেশিনের দাম হলো 97,000 টাকা, ওকে, খুব ভালো। ভগ্নাবশেষ মূল্য 7,000 টাকা, এই দুটো আমরা বুঝি নিয়েছে, রেখে দিলাম। বার্ষিক অপচয়, প্রতি বছর অপচয় হয় কত টাকা? 6,000 টাকা প্রতি বছর। প্রতি মানে অ্যানুইটির অঙ্ক, প্রতি মানে কি অ্যানুইটির অঙ্ক। বার্ষিক বলতে বোঝাচ্ছে প্রতি বছর অপচয় নষ্ট হয়ে যায়, 6,000 টাকা নষ্ট হয়ে যায় প্রতি বছর। অপচয়ের হার 5%। হারটা বুঝতে পারছি, হার মানে হলো আমাদের আয়। আর কত বছর পর নতুন মেশিন কেনা যাবে? ভবিষ্যতে মেশিন কিনতে হবে। কত বছর? বছরের মান হলো n,
এন সমান হোয়াট, আর বলতেছে কত বছর পর মেশিনটা কিনা যাবে। তার মানে প্রতি বছর আমার কী করতে হবে, 6,000 জমাইতে হবে। যদি মেশিন আমার কিনতে হয়, মেশিনের ভবিষ্যৎ দাম কত হবে, 97,000 টাকা। এই মেশিন যদি আমি 97,000 টাকাতে কিনি, তাহলে আমার প্রতি বছর কিছু টাকা জমাইতে হবে। যে টাকাটা নষ্ট হয়ে যায় সেই টাকাটা আমি জমায় রাখলাম। তার মানে কী জমাবো, প্রতি বছর 6,000 টাকা জমাবো। প্রতি বছর 6,000 টাকা নষ্ট হয়, অবচয় হয়। এই 6,000 টাকা যদি আমি জমায় রাখি, তাহলে 6,000 জমতে জমতে এক সময় যখন একেবারে নষ্ট হয়ে যাবে মেশিনটা, তখন তো আমার আসল টাকাটা জমে যাবে। এই জন্য কিস্তির মান ধরবো কত, প্রতি বছর যেটা নষ্ট হয় সেটাকে। এখন ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে, কারণ ভবিষ্যতে আমি মেশিন কিনবো। FVA ভবিষ্যতে আমার কত টাকা লাগতেছে, 97,000 টাকা লাগতেছে ভবিষ্যতে মেশিন কিনতে। কিন্তু 97,000 টাকার মধ্যে কিছু টাকা বেঁচে যাবে জানেন, কারণ এখানে বলেছে ভগ্নাংশের মূল্য 7,000, অর্থাৎ 97,000 টাকার মেশিন কিনতে যাবো যখন, তখন পুরাতন মেশিন বিক্রি করবো 7,000, তখন তো আমার 7,000 টাকা কম লাগতেছে। কারণ পুরাতন মেশিন যে ভগ্নাংশের মূল্য যেটা আছে সেটা যদি বিক্রি করে দেই, তাহলে আমার লাগতেছে কত, 90,000 টাকা। বিষয়টা আরেকটু বুঝাই দিই। আমরা মেশিন কিনবো, লাগে আমাদের 97,000 টাকা লাগে মেশিন কিনতে। এখন 7,000 টাকা আমি পুরাতন মেশিন বিক্রি করে পেয়ে গেছি, তাহলে এখন আমার দরকার কত, 90,000। তার মানে ভবিষ্যতে 90,000 টাকা জমাইলেই আমি কি করতে পারবো, নতুন মেশিন কিনতে পারবো। এই জন্য ভবিষ্যৎ মূল্য হবে 90,000 টাকা। জমাতে হবে প্রতি বছর 6,000, তাহলে এর মান 6,000। সুদের হার 5%। সময় দেয়া নাই, সময় আমার বের করতে হবে। তাহলে আমরা লিখবো, আমরা জানি FVA সমান সমান ফিউচার ভ্যালুর সূত্র। একটু আগে যেভাবে করাইলাম এভাবে সেম টু সেম করতে হবে। এন এর মান বের করা, এটা আপনারা পারবেন। আমি মানটা বসাই দিতেছি, আপনার বাসায় করবেন এটা, কারণ আগের অঙ্কটা এটা একই অঙ্ক, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে। এটা আপনার বাড়ির কাজ, এটা আপনারা করবেন, করে এন এর মানটা বের করবেন। 4 নাম্বার অঙ্ক যেই সিস্টেমে করে গেছি, লগ নিয়ে বের করতেছি, সেইভাবে আপনার করতে হবে। না পারলে অবশ্যই নেক্সট ক্লাস আমি করে দিব। হয়ে গেল আমাদের 7 পর্যন্ত। 8-এ কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নাই, তারপর 2-একটা ক নাম্বারের জন্য আসতে পারে, এই জন্য এগুলো 8-এর কিছু অঙ্ক দেখাই দিচ্ছি আপনাদের। এই পর্যন্ত আপনি ইউনিভার্সিটির সব অঙ্ক পারবেন এই নিয়মগুলোর দ্বারা। যদি না পারেন নেক্সট ক্লাসে সলভ ক্লাস দিব, যদি না পারেন। আর পারলে নতুন চ্যাপ্টার শুরু করব। কোন চ্যাপ্টারটা করা যায় আপনারা গ্রুপে লিখতে পারবেন, মেসেঞ্জার গ্রুপে লিখতে পারবেন, আর ক্লাস শেষেও আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব। 8-এর 1, সুদের হার কত হলে কোনো নির্দিষ্ট টাকা 7 বছরে দ্বিগুণ হবে। রুল অফ 69, 69-এর রুল অনুযায়ী এটা করে দেখাও। 8-এর 1, যে কোনো টাকা দ্বিগুণ হওয়ার জন্য কত সুদ পেতে হবে সেই জিনিসটা 69-এর রুল দিয়ে বের করা যায়। আমরা দেখব, আমরা জানি সুদের হার 69-এর নীতি অনুযায়ী বিধি অনুসারে সুদের হার সমান সমান উপরে হবে আপনার 69, এই যে 69 না 69, আর নিচে হবে সময়। সময় বলে 7 বছর। ছয় 9-কে 7 দিয়ে যদি ভাগ দিই 9.85, মানে 9.85% সুদে যদি আপনি কোনো টাকা রেখে দেন, 1 টাকা রাখলে
9.85% সুদে রাখেন যদি, তার 2 টাকা হইতে 7 বছর লাগবে। 100 টাকা যদি রাখেন 200 টাকা হইতে 7 বছর লাগবে, যে কোনো টাকা। তাহলে এটা হলো 69 বিধি, এটা ক হিসাবে আসতে পারে। তারপরে 8-এর 2 বলতেছে কোনো অর্থ 10% হারে কত বছরে দ্বিগুণ হবে 72 বিধি অনুসারে। 72 বিধি অনুসারে 8-এর 2 72 বিধি সময় যদি বের করতে হয়, সময় বের করার জন্য 72 উপর হবে সুদের হার নিচে হবে। 72 উপরে সুদের হার হলো, তারা বলেছে প্রশ্ন 10%। 10% শুধু 10 লিখবো, হ্যাঁ, তাহলে আসবে 7.2 বছর। 7.2 বছরে আপনি 10% হারে যে কোনো টাকা যদি রাখেন দ্বিগুণ হবে, এটা 72 বিধি। 3 নম্বরে বলতেছে বার্ষিক 1,20,000 টাকা পুরস্কার দেওয়ার জন্য একটি বৃত্তি তহবিল গঠন করতে চায়। ব্যাংক 8% হারে সুদ দিলে কত টাকা বিনিয়োগ করা লাগবে? বৃত্তি তহবিল বলতে ধরেন যে নোবেল প্রাইজ, বিভিন্ন প্রাইজ দেয় না, সেটার জন্য বিশাল একটা অ্যামাউন্ট ব্যাংকে রেখে দিছে। ওই ব্যাংকের যে টাকাটা রাখছে এটা সুদ পায়, সেই সুদটা দিয়ে পুরস্কার দেয়। যেমন ধরেন আপনি একটা ফান্ড বানাইলেন যে আপনাদের স্কুলের স্টুডেন্টদের একটা বৃত্তি দিবেন, প্রতি বছর 1 লাখ টাকা দিবেন। প্রতি বছর 1 লাখ টাকা কামাই করে দিতে তো আপনার কষ্ট হইব। আপনি ভাবলেন আমি ব্যাংকে 1 কোটি টাকা রেখে দিই, যদি আমার 10 লাখ টাকা রেখে দিলাম ব্যাংকে, 1 বছরে 1 লাখ টাকা সুদ হয়, সেই সুদের টাকাটা দিয়েই আমি কী করব, 10 লাখ টাকা আমার আসল রয়ে যাবে। প্রতি বছর যে 1 লাখ টাকা সুদ পাবো, সেই সুদটা দিয়ে আমি মানুষকে কি পুরস্কার দিব। এই বৃত্তি তহবিল বের করার সূত্র অনেক সহজ। যদি বলে বৃত্তি তহবিল, বৃত্তি তহবিল উপরে হলো আপনার বার্ষিক পুরস্কার বা বার্ষিক কিস্তি, আর নিচে হলো সুদের হার। বা উপরে হলো ইংলিশে যদি লেখেন, আমি ইংলিশে লিখে দিই কারণ সব তো ইংলিশ হবে। উপরে এ কিস্তি আর নিচে হলো আই। কিস্তি হলো 1,20,000, সুদের হার হলো কত পার্সেন্ট বলেছে প্রশ্নে? 8%, 0.8। 8% 0.8 লিখতে হবে। 1,20,000-এ 8% যদি ভাগ দিই 0.8, 15 লাখ টাকা। যদি আপনি ব্যাংকে 15 লাখ টাকা লিখে দেন, তাহলে প্রতি বছর 1,20,000 টাকা করে পাবেন, সেটা দিয়ে দিতে পারবেন। তো হয়ে গেল সবগুলো অঙ্ক। 8-এর 4 লাগবে না। এই চ্যাপ্টারে যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে সলভ ক্লাস দিব, যদি লাগে, মনে হয় লাগবে কারো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টারের উপরে নেওয়া যায়। আমরা কী করে ফেলছি, এখানে সেট করছি, তারপরে কি করছি, ম্যাট্রিক্সও করছি, মনে হয় ম্যাট্রিক্স করছি, তারপরে করছি হলো এটাই করলাম মনে হয় অর্থায়নে গণিত, এই 3টাই মনে করছি। এখন নেক্সটে আমরা কি করতে পারি এটা একটু বলতে পারেন এখন ইচ্ছে হলে, না হলে নেক্সট ক্লাসে কী বলে মেসেঞ্জার গ্রুপে লিখে দিলে হবে। আচ্ছা, কেউ বলতে চাচ্ছেন একটু মেসেঞ্জার গ্রুপে সবাই লিখে দিন কোন ক্লাস শুরু করা যায়, তার লেকচার শিট দিয়ে দিব আর কি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।